কালকে ঠিক যেখানে শেষ করেছিলাম, আজকে আবার সেখান থেকেই শুরু করলাম। এই যে মাঝ আকাশে রাত কেটে ভোর হলো, এটা দেখার একটা আলাদাই মজা। এসে পৌঁছে গেছি কুয়ালালামপুর। এখন আমাদের ডিবোর্ডিং চলছে, তো আমরা ব্যাগপত্র সব নিয়ে আমাদের কেবিন ক্রুদের ধন্যবাদ জানিয়ে চলেছি আমাদের এক্সিট গেটের দিকে। কারণ এই এরোড্রোম থেকে বেরিয়ে আমাদের আবার খুঁজতে হবে ইন্টারন্যাশনাল ট্রানজিটটা কোন দিকে। প্রসঙ্গত আপনাদের বলে রাখি, আপনারা যদি কেউ এই মুহূর্তে মালয়েশিয়ায় ট্রাভেল করতে চান, মালয়েশিয়া কিন্তু এই বছর নভেম্বর মাস অবধি কনফার্ম, তারপরেও এক্সটেন্ড হতে পারে ভারতীয়দের জন্য ভিসা ফ্রি। মানে ইমিগ্রেশনের লাইনে আপনাকে দাঁড়াতে হবে, কিন্তু না কোনো ভিসা আগে থেকে করাতে হবে, যেটা আগে করাতে হতো। আমি এর আগে যতবার গেছি আমাকে করাতে হয়েছে, অথবা আপনাকে কোনো টাকা দিতে হবে। দুটোর কোনোটাই নয়। ইটস আ ভিসা ফ্রি কান্ট্রি ফর ইন্ডিয়ানস। তো মালয়েশিয়াতে যদি আপনাদের অনেক লম্বা ট্রানজিটও থাকে, ভয় পাবেন না, কারণ জেনারেলি 6 থেকে 8 ঘন্টার বেশি ট্রানজিটে ভিসা লেগে থাকে, বহু দেশেই লেগে থাকে। মালয়েশিয়ায় সেটা লাগবে না। আর আপনি যদি এয়ার এশিয়ায় ট্রাভেল করেন, তাহলে যদি আপনার চেক ইন লাগেজও থাকে, একটু ভালো করে দেখে নেবেন আপনার লাগেজটা থ্রু হচ্ছে কি না। নট অনলি এয়ার এশিয়া, বাটিক এয়ার হোক বা যে কোনো এয়ারলাইনেই আপনি ট্রাভেল করুন না কেন, যদি ভায়া মালয়েশিয়া অন্য কোনো দেশে যান, দেখে নেবেন আপনার লাগেজটা থ্রু হচ্ছে কি না। সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রথম কনভেয়ার বেল্টটি থেকে যদি লাগেজ থ্রু না থাকে, তাহলে লাগেজ কালেক্ট করে আরও একবার চেক ইন করতে হবে। আর যদি লাগেজ থ্রু করা থাকে, যেমন আমাদের লাগেজটা থ্রু করা ছিল, আমরা একেবারে ইন্টারন্যাশনাল ট্রানজিটের মধ্যে দিয়ে চলে গেছি। এই যে দেখুন, এই এয়ারপোর্টটা যতবারই আসি ভারী ভালো লাগে দেখতে। সাজানো গোছানো, পরিষ্কার, ধপধপে, মানে এটা সত্যি দেখার মতো। আমি কিছুতেই বুঝতে পারি না কি করে আমাদের দেশে থেকে এটা এত আলাদা হয়। আমরা যত যাই করি এত পরিষ্কার হতে পারবো না। কিন্তু এখানকার মজা হচ্ছে, একবার করে ট্রলি নাও, একবার করে ট্রলি ছাড়ো, আবার একবার করে ট্রলি নাও, আবার একবার করে ট্রলি ছাড়ো। কারণ এই ইন্টারনাল ট্রানজিটের জন্য আপনাকে একবার নিচ থেকে উপরে যেতে হবে, একবার ওপর থেকে নিচে যেতে হবে। এবং মাথায় রাখবেন, ইমিগ্রেশন ক্লিয়ার করতে না হলেও আপনাকে কিন্তু সিকিউরিটি চেক ইন আরও একবার ক্লিয়ার করতে হবে। এই প্রসঙ্গে আরও একটি কথা বলে রাখি, যখনই ভায়া কোনো একটা দেশ অন্য কোনো দেশে যাবেন, তখন কিন্তু যে দেশটির মাধ্যমে বা ভায়া যাচ্ছেন, সেই দেশটির ট্রানজিট ভিসার কী নিয়মাবলী অবশ্যই জেনে নেবেন। এরকম আমি অতীতে বহু লোককে বিপদে পড়তে দেখেছি। ভিয়েতনামে 8 ঘন্টার লেওভার, ট্রানজিট ভিসা নেই, তাদেরকে ভিয়েতনাম থেকে ফেরত আসতে হয়েছে। আবার সিঙ্গাপুরেও সেম ঘটনা, অলমোস্ট ডিপোর্ট হয়ে যায়। তো এই দুক্ষেত্রেই আমি জানি ট্রানজিট ভিসা লাগে, আরও বহু দেশেই লাগে। তাই যাওয়ার আগে একজন এক্সপার্টের সাথে অবশ্যই কথা বলে নেবেন। তো দেখুন, মোটামুটি সবটাই পেরিয়ে আমরা চলে এসেছি এই সুন্দর লাউঞ্জটার কাছাকাছি। এর আগে আমরা যখন ভিয়েতনাম গেছিলাম, তখন আমি ভিডিও বানাতাম না, সেই জন্য কোনো ভিডিওই নেই। কিছু ছবি ফেসবুকে নিশ্চয়ই আছে, যারা দেখতে চান আমার অ্যালবামগুলি খুঁজে দেখবেন। আমার ভিয়েতনাম মালয়েশিয়ার বহু ছবি আছে। তো এই যে সুন্দর চলমান এসকেলেটরটা, এটার স্বপ্ন আমি ছোটোবেলা থেকে দেখতাম। এটার কথা ভেবেই বোধহয় লেখা হয়েছিল, মে ঠেহরি রহি জমি চলনে লাগি। তো এই এসকেলেটরটায় আমাদের চড়া হলো না, কারণ আপনি ট্রলি নিয়ে উঠতে পারবেন না। কিন্তু অনতি দূরেই ছিল এরকম আরও একটা এসকেলেটর। কলকাতায় চলছিল না তো কী হয়েছে, এখানে তো চলছে। মালয়েশিয়া এয়ারপোর্টের সব থেকে বড় প্লাস পয়েন্ট হলো, এখানে এয়ারপোর্টটা এত সুন্দর করে তৈরি যে বাইরের হাওয়া আলো প্রচুর ঢোকে। বেশ কিছু জায়গায় আপনি ফাঁকাও পাবেন, যেটা আমার ব্যক্তিগতভাবে ভারী ভালো লাগে। তো এখন আমরা যে পয়েন্টে এসেছি, ওখান থেকে আমাদের আবার নিচে যেতে হবে। এই নিচেই হচ্ছে ওয়েটিং লাউঞ্জ। ওয়েটিং লাউঞ্জটাতে এর আগের বার আমাদের ছিল 6 ঘন্টার ওভার, কিন্তু এবার মাত্র 3.5 ঘন্টার। তো অনেকেই হয়তো ভেবে থাকেন যে আচ্ছা 1 ঘন্টা 1.5 ঘন্টা এতটুকু লেওভার হাতে নিয়ে কি ইন্টারন্যাশনাল ট্রানজিটের ফ্লাইট ধরা উচিত? আমি পার্সোনালি বলবো কখনো উচিত না। কারণ ধরুন আপনার ফার্স্ট ফ্লাইট ডিলেড হয়ে গেল, সেক্ষেত্রে আপনি কিন্তু সেকেন্ড ফ্লাইটটি
মিস করার চান্স আপনার থেকেই যায়, কারণ ইন এনি কেস বোর্ডিং গেটে আপনাকে আধ ঘন্টা আগে পৌঁছাতেই হয়। আধ ঘন্টা আগে তো বোর্ডিংই শুরু হয়ে যায়, আপনাকে 45 মিনিটস টু 1 আওয়ার আগে পৌঁছাতে হয়। এবং সেক্ষেত্রে যদি আপনার প্রথম ফ্লাইটটি ডিলেড হয় তাহলে কিন্তু ভারী মুশকিল হয়। তাই চেষ্টা করবেন 3-3.5 ঘন্টা লেওভারের ফ্লাইট নিতে। দেখুন, আমরা এই যে এতটা পথ এলাম, মানে অ্যারাইভালের পর থেকে এই লাউঞ্জে পৌঁছতেই কিন্তু আমাদের মিনিট 45 লেগে গেছে। কারণ বেরিয়ে কোন দিকে যাব, কোন রাস্তাটা কোথায় যাচ্ছে, কারণ প্রত্যেকবারই তো অন্য টার্মিনালে আসি। এবং এটাও দেখে নেওয়া খুব জরুরি যে আপনার কোন টার্মিনালে আপনি নামছেন আর কোন টার্মিনালে আপনার নেক্সট ফ্লাইট। কারণ ক্লিয়া মানে কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা কিন্তু বিশাল বড়। এখানে দুটি টার্মিনালের মাঝে একটা ছোট মেট্রো রেলও চলে, তাই এগুলো দেখে নেবেন। আর ইন কেস আপনার অত টার্মিনাল চেঞ্জ থাকলো অ্যান্ড হ্যান ত্যান, আর আপনার হাতে লেওভারের টাইম মাত্র 1 ঘন্টা, সেক্ষেত্রে কিন্তু ফ্লাইট মিস হওয়ারও চান্স থেকে থাকে। যদিও এয়ার এশিয়ার কর্মচারীরা খুবই তৎপর, ওনারা যদি জানেন আপনার সামনে ফ্লাইট আছে বারবার ডেকে নিয়ে যান। তো এখানে দেখুন এই যে ওয়েটিং লাউঞ্জটা, এর আগের বার যখন এসেছিলাম ভীষণ সুন্দর সোফা লাগানো ছিল, এবার এসে দেখলাম প্রচুর মাসাজ চেয়ার রাখা হয়েছে। তো ওখান থেকে আমরা অ্যাকচুয়ালি জলের জায়গা, ওয়াশরুম কোথায় আছে সেটা দেখতে দেখতে চলে এলাম এইদিকে। এখানেও কিন্তু খুব সুন্দর ওয়েটিং লাউঞ্জ করা আছে, বিভিন্ন রকমের ওয়াশরুম আছে, ছেলেদের, মেয়েদের, হুইল চেয়ার নিয়ে যারা ওয়েল করেন তাদের, মানে প্রতিবন্ধীদের, বাচ্চাদের ডে কেয়ার, এখানে নামাজ পড়ার ঘর আছে। এখানকার বাথরুমগুলোতে কিন্তু স্নান করার ফেসিলিটিও আছে। আর এখানে যা আমি আর আমার মা বসে কিছু একটা গল্প গাছা করছি। তো লেওভারাতে বসে আমরা একটু ঝিমিয়ে নেব, আমি একটু কাজ করে নেব, মারা ফ্রেশন আপ হয়ে নেবে, তারপরে উইল গো টু দ্য নেক্সট ফ্লাইট। ওদের সবাইকে এক জায়গায় রেখে আমি গেছিলাম পেছনের চার্জিং পয়েন্টে ফোন চার্জ দিতে আর ল্যাপটপ চার্জ দিতে। কারণ ওয়ার্ক ফ্রম হোমকে আমি ছেড়ে এলেও সে আমাকে ছাড়ে না। আর এই যে কালকের বেঁচে যাওয়া ফ্রাইড রাইস বা পিসপ্যাস যাই বলেন সেটা রয়ে গেছিলো, সেটা আর সেদ্ধ ডিম দিয়ে ব্রেকফাস্ট হচ্ছে, ভাবা যায়। কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এইভাবে আমরা ডিম ছাড়িয়ে খাচ্ছি। আগে হ্যাঁ, মা বাড়ি থেকে এই ব্যবস্থাপনাগুলো করেই এনেছিলেন। সো দ্যাট হ্যাজ সেভড আ গুড কস্ট অফ আস, অ্যান্ড মোর ওভার টু দ্যাট শরীরটা ভালো থেকেছে, কারণ আমরা মেজরলি বাড়ির খাবারই খেয়েছি। তো এখন আর মাত্র 1 ঘন্টা বাকি বোর্ডিংয়ের। আমাদের এখানকার সময়ে 11টায় ফ্লাইট ছিল। এটাও ছিল এক ভারী মজার ব্যাপার। মানে আমরা 3টে টাইম জোন একই দিনের মধ্যে অ্যাভেল করলাম। আমরা রাত্রির 12টার সময় ছিলাম ভারতবর্ষে, তারপরে সকাল 7:15 মানে মালয়েশিয়ান টাইমে সকাল 7:15 এখানে নামলাম, যেটা কিনা 2.5 ঘন্টা এগিয়ে ভারতবর্ষের থেকে। আবার ইন্দোনেশিয়া যে যাব, ইন্দোনেশিয়া মালয়েশিয়া থেকেও 1 ঘন্টা পিছিয়ে, ভারতবর্ষের থেকে আবার 1.5 ঘন্টা এগিয়ে। মানে ইটস ভেরি ভেরি ইন্টারেস্টিং। আমরা বারবার ফোনে ঘড়ির সেটিং দেখছি। তো এখানে দেখুন কস্টা কফি আছে, লাইন দিয়ে বড় বড় ব্র্যান্ড আছে। আছে ভিক্টোরিয়া সিক্রেট, যেটা কলকাতায় তো এখনও নেই, ভারতবর্ষের অন্য কোনো শহরে আমি দেখিনি, থাকতে পারে বাট আমি দেখিনি। এবার আমরা আবার সেই আদি অকৃত্রিম জলের বোতলটা নিয়ে হেঁটে চলেছি। তার সাথে দেখুন, একে বলে বাঙালির বুদ্ধি, সাথে করে গুঁড়ো দুধ আর একটু টি ব্যাগ নিয়ে এসেছি, কারণ জানি এখানে প্রত্যেকটা জায়গায় ঠান্ডা জলের সাথে গরম জলও পাওয়া যায়। তাই ওখান থেকে প্রাপ্ত কাগজের ছোট ছোট গ্লাসের মধ্যে একটু গুঁড়ো দুধ ঢেলে নিয়ে আমরা চলে যাব তাতে গরম জল ভরতে। গরম জল ভরে তাতে টি ব্যাগ ডুবিয়ে এই যে বাবা চা তৈরি করছে। বাবা মা একটু চা খেতে চাইছিলেন, সকালবেলা চা না হলে ওনাদের ঠিক ফ্রেশ লাগে না, শরীর ভালো লাগে না। তো তাই ওনাদেরকে চা খাওয়ানোর এই ব্যবস্থা, কারণ যে চা ওনারা খাবেন সেটা এখানে পয়সা দিলেও আমরা পাবো না, এখানে কফি পাবো, বাট ওনাদের কফি চলবে না। আর একটুখানি লিক করছিল বলে 2-3টে করে কাপ দিয়ে নিয়েছিলাম, বেশ ভালো চা হয়েছিল। কিন্তু ইফ ইউ অলসো প্রেফার দার্জিলিং টি, এভাবে চা খেয়ে দেখতে পারেন, ভালোই লাগবে।
চা জল খেয়ে ডিভাইসে চার্জ দিয়ে নিজেদেরকে একটু চার্জ আপ করে ফ্রেশন আপ করে এবার চলেছি বোর্ডিংয়ের দিকে। ওই যে দেখুন সিকিউরিটি চেক। তো এই যে জানলাটা, এটা আমার বরাবর খুব ভালো লাগে। একটা ভীষণ সুন্দর এরোপ্লেনের ছবি আছে, কোনো সময় আমি মনে করে দেবো বা কমেন্ট বক্সে দিয়ে দেবো। ওটি আজই আমার ভারী প্রিয়। চলে এসেছি বোর্ডিং গেটের কাছে। বেশ খানিকটা লাইন আছে, ফ্লাইট ছাড়তে এখনও সোয়া ঘন্টা মতো বাকি। তো যেহেতু বলেছিলাম অন্তত 45 মিনিট আগে তো বোর্ড করাই উচিত, মানে বোর্ডিং গেটে পৌঁছানোই উচিত। বোর্ড করব হয়তো হাফ অ্যান আওয়ার আগে, তাই চলে এসেছি আমরা। এবং এখানে দেখলাম ফ্রিস্কিং টিস্কিং কিচ্ছু করলো না। ছেলেদের মেয়েদের একটাই লাইন, জিনিসপত্র বের করে দিয়ে দিতে হলো। তারপর আবার সব কিছু ঢুকিয়ে বোর্ডিং পাস স্ক্যান করিয়ে চলে এলাম। আমি যেহেতু একসময় এয়ারপোর্টে চাকরি করতাম, তাই এই নিয়মগুলো আমার মাথায় খুব বদ্ধমূলভাবে গেঁথে গেছে। অনেকেই আমরা হয়তো খুব ইজিলি নিই, যারে কী হবে, আধ ঘন্টা আগে পৌঁছানো যায়, কিন্তু যায় না, বিশ্বাস করুন। যদি আপনার ইন্টারন্যাশনাল ফ্লাইট হয়, ওয়েব চেক ইন করা থাকলে অন্তত 3 ঘন্টা আগে পৌঁছাবেন, তার থেকে দেরি প্লিজ করবেন না। ইউ মে মিস দ্য ফ্লাইট যদি প্রচণ্ড ওভারবোর্ডেড এবং ফুল ফ্লাইট থাকে। তো সেসবের পালাও চুকিয়ে আমরা এখন হাঁটছি কোথায় না, হাঁটছি বোর্ডিং গেটের দিকে। আমাদের বোর্ডিং গেটের নাম ছিল P13, P1 থেকে শুরু হয়েছে, মানে বুঝতে পারছেন কতটা হাঁটতে হচ্ছে। তো যাই হোক, বোর্ডিং গেটের কাছাকাছি এসে দেখলাম ভয়ানক ভিড়, বসার কোনো জায়গা নেই, যে যেখানে পারছে বসে যাচ্ছে। অনেক খুঁজে পেতে 2টি সিট পেয়ে বাবা মাকে বসিয়ে দিয়েছিলাম। তারপরে এই যে দেখুন, বোর্ডিং সেরে আমরা চলে এসেছি আমাদের নেক্সট ফ্লাইটের কাছে। আর এই ফ্লাইটগুলো এখানে এত কালারফুল, এত সুন্দর, মানে এয়ার এশিয়ার ক্রিয়েটিভিটিকে বাহবা না দিয়ে পারছি না। আর এখান থেকে এয়ারপোর্টটি দেখতেও লাগছিল ভারী সুন্দর। আমি না এয়ারক্রাফটের ছবি তুলতে চেয়েছি, এটা যেমন তুলতে পারছি, কিন্তু আমাদের এয়ারক্রাফটের ছবিটা এখানে খুব ভালো করে আসছে না। অফকোর্স নামার পর আমি চেষ্টা করব আপনাদের আরও ভালো করে দেখাতে। গ্রাফিতি করা আছে পুরো মানে ফ্লাইটটার গায়ে, এরোপ্লেনটার গায়ে। তো উঠে পড়েছি এই ফ্লাইটেও। এই ফ্লাইটটা কিন্তু আগের ফ্লাইটের চেয়ে অনেক ভালো ছিল। আগের ফ্লাইটটা ভীষণ কম লেগ স্পেসের ছিল। আমরা যে রোতে বসেছিলাম আমি আর বোন, আমাদের সিটগুলো রিক্লাইনও করছিল না, মানে ভয়ানক কষ্টকর ছিল 4 ঘন্টার জার্নি। কিন্তু এই ফ্লাইটটার সিটস ছিল খুব ভালো, আর বেশ একটু বেশি লেগ স্পেসও ছিল। আমি উঠেই চলে গেছি ঘুমের দেশে। আর ওই যে দেখুন কেবিন ক্রুরা সেফটি ইনস্ট্রাকশন দিচ্ছে, ফ্লাইট এক্ষুনি টেক অফ করবে। তো চলুন আজকের ভিডিওটা এর সাথেই শেষ করলাম। আমার ইন্দোনেশিয়া ডায়েরির পর্ব 2 এখানেই শেষ করলাম। ভালো লাগলে কমেন্ট বক্সে জানাবেন, একটু লাইক করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো, আর ইউটিউব থেকে দেখলে আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা যারা ইন্দোনেশিয়া গেছেন তাদের কি অভিজ্ঞতা সেটাও শেয়ার করবেন। আর যদি কোনো জিজ্ঞাসা থাকে বা ভবিষ্যতে যেতে চান সেটাও জানাবেন। আসি তাহলে, খুব শিগগিরই দেখা হচ্ছে 3য় পর্বে নতুন অভিজ্ঞতা, নতুন গল্প এবং নতুন টিপস নিয়ে। ততদিন ভালো থাকুন।